বাংলার অর্থনীতিতে একদিন স্থবিরতা এনে দিয়েছিল কচুরিপানা। এ যন্ত্রণা এতই বড় হয়ে ওঠে যে সে আমলে জাতীয় নির্বাচনের ইশতেহারেও কচুরিপানা দূর করার অঙ্গীকার করেছিলেন প্রার্থীরা। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার শেষ সওগাত কাব্যগ্রন্থে তখন কচুরিপানা নিয়ে 22 লাইনের কবিতাও লেখেন। এমনকি কচুরিপানার হাত থেকে বাঁচতে কুল কিনারা করতে পারছিলেন না জাদ্রেল ইংরেজ প্রশাসকরাও, ফলে ডাকতে হয় গবেষকদের। 1921 সালে বাংলার প্রাদেশিক সরকারের তোড়জোড়ে গঠিত হয় 7 সদস্য বিশিষ্ট কচুরিপানা কমিটি। 7 সদস্যের সে কমিটির প্রধান ছিলেন বিজ্ঞানী ও উদ্ভিদবিদ স্যার জগদীশ চন্দ্র বসু। তবে যে কচুরিপানা পানিতে ভাসতে ভাসতে সবাইকে এমন নাকানি চুবানি খাওয়ায় তার আদি উৎস কিন্তু বাংলাদেশ নয়, এমনকি উপমহাদেশে এই জিনিসের অস্তিত্ব ছিল না। জাতীয় জ্ঞানকোষ বাংলাপিডিয়া বলছে, মূলত অ্যামাজন জঙ্গলের জলাশয়ে থাকা এই উদ্ভিদটিকে 18 শতকের শেষ দিকে বাংলায় নিয়ে আসেন জর্জ মর্গান নামে এক স্কটিশ ব্যবসায়ী। কচুরিপানা হালকা বেগুনি রঙের অর্কিড সদৃশ ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ব্রাজিল থেকে এই জিনিস আনেন তিনি। সেই কচুরিপানা বিদ্যুৎ গতিতে ছড়িয়ে যায় বাংলার আনাচে কানাচে। এই অঞ্চলে আসার 30 বছরের মধ্যে নদ নদী খাল বিল কচুরিপানায় ছেয়ে যায়। বড় ধাক্কা লাগে কৃষি নির্ভর অর্থনীতিতে। 1926 সালে আমন ধানের 15 থেকে 20% নষ্ট হয়ে যায়। ফসল উৎপাদনে এতটাই প্রভাব ফেলে যে দুর্ভিক্ষ দেখা দেয়। এজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ইফতেখার ইকবাল জানান, মানুষের চলাচলেও বাধা হয়ে দাঁড়ায় এই উদ্ভিদটি। সে সময় যাতায়াতের প্রধান মাধ্যম ছিল নৌপথ, তাতেও বিঘ্ন ঘটায় কচুরিপানা। জমাট বেঁধে টেনে ধরে রাখত নৌকা। একদিকে জলজ উদ্ভিদটির সৌন্দর্য আর অন্যদিকে কুপ্রভাবের কারণে সে সময়ের পত্রপত্রিকায় একে বিউটিফুল ব্লু ডেভিল এবং বেঙ্গল টেরর বলে আখ্যা দেওয়া হয়েছিল। কচুরিপানা পচে পানির নিচে ছড়িয়ে পড়ত বিষাক্ত গ্যাস। অক্সিজেনের ঘাটতির কারণে মরতে শুরু করে জলজ উদ্ভিদ আর মাছ। জাল ফেলতেও হিমশিম খেতেন জেলেরা। মাছের অভাবে দেখা দেয় পুষ্টির ঘাটতি। 1914 সালে নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স প্রশাসনকে সতর্ক করে বলে, কচুরিপানার বিস্তার ঠেকানো না গেলে নিশ্চিতভাবে রাজস্বে টান পড়বে। ঠিকই 30-এর দশকে বার্ষিক ক্ষতির পরিমাণ দাঁড়ায় 6 কোটি টাকারও বেশি, এখন যা কয়েক হাজার কোটি টাকার সমান। সে সময় বৃহত্তর ময়মনসিংহ, খুলনার বিল এলাকা, কুমিল্লা, মুন্সিগঞ্জ সহ নিচু জমিতে ফসল উৎপাদন করতে পারেনি কৃষক। দুর্ভিক্ষের অন্যতম কারণ হিসেবে উঠে আসে উদ্ভিদটি, যার কারণে মৃত্যু হয় 30 লাখ মানুষের। ইনফ্লুয়েঞ্জা, কলেরার মতো পানিবাহিত রোগ এবং ম্যালেরিয়ার প্রকোপের পেছনেও একে দায়ী করা হয়। কচুরিপানা খাওয়ায় পশু পাখিও আক্রান্ত হতে থাকে জটিল রোগে। চাষাবাদের পশুগুলো রোগাক্রান্ত হওয়ায় ব্যাঘাত ঘটে চাষবাসে। এই সমস্যা থেকে উত্তরণে বিজ্ঞানীদের নিয়ে কমিটি গঠন করেও ব্যর্থ হয় সরকার। এরপর শুরু হয় প্রশাসনিক ব্যবস্থা। 1936 সালে কচুরিপানা বিধি জারি করে সরকার। এতে নিজের জমি বা দখলি এলাকায় কচুরিপানা নিষিদ্ধ ঘোষণা করা হয়। নিধন অভিযানে অংশ নেওয়া বাধ্যতামূলক ঘোষণা করা হয়। মানুষ ব্যাপক উৎসাহ নিয়ে এই কাজে যোগ দেয়। এর মধ্যে আসে 1937 সালের নির্বাচন। দুর্গতির জন্য দায়ী কচুরিপানা তখন হয়ে ওঠে রাজনৈতিক হাতিয়ার। দলগুলো ভোট টানতে ইশতেহারে কচুরিপানা মুক্ত করার অঙ্গীকার করে। শেরে বাংলা একে ফজলুল হকের নেতৃত্বে সরকার নেয় কচুরিপানা উৎখাত কর্মসূচি। পালন করা হয় কচুরিপানা সপ্তাহ। 1947 সালের দিকে অনেকটা নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। অবশ্য প্রথম বিশ্বযুদ্ধের কারণে বিশ্ববাজারে পটাশের সংকট দেখা দিলে কচুরিপানা আয়ের সুযোগও তৈরি করে। একটি কোম্পানি ভারত সরকারকে কচুরিপানা শুকিয়ে বা ছাই করে পাঠানোর প্রস্তাব দেয়। মন প্রতি 84 থেকে 112 রুপি পর্যন্ত দিতে রাজি হয়। তখন রুপি আর পাউন্ডের মূল্যমান ছিল সমান, ফলে 1 মন শুকানো কচুরির দাম দাঁড়ায় 13,000 টাকারও বেশি। 100 বছর পর উদ্ভিদটি এখন আর অভিশাপ নয়। এটি থেকে যেমন জৈব সার তৈরি হয়, তেমনি বায়োগ্যাস উৎপাদনেও রয়েছে এর ব্যবহার। নিচু এলাকায় ভাসমান বেড বানিয়ে হচ্ছে সবজি চাষ। গবাদি পশুর খাবার আর জ্বালানির কাঁচামাল হিসেবেও এর ব্যবহার রয়েছে। শিল্প বর্জ্য মিশ্রিত পানি পরিশোধনেও এর ভূমিকা প্রমাণিত। কচুরিপানার ডাটা শুকিয়ে বানানো হচ্ছে ঝুড়ি, আসবাবপত্র, হ্যান্ডব্যাগ, দড়ি, ফুলের টব ইত্যাদি। সেগুলো রফতানি হচ্ছে। এককালের অভিশাপ আজকে পরিণত হয়েছে সম্পদে।